দিদিভাই, আজ 10-12-2024 প্রায় 1 বছর হলো আমার পুণ্যজন্ম হলো। আমার এখন নতুন বয়স 1 বছর। আমার 1 বছর আগে 100% হার্ট ব্লক হয়ে গিয়েছিল 10-12-2023 সালে। 15 মিনিট হার্ট বন্ধ ছিল। ডাক্তার বলেছিল আমি আর 2.5 ঘন্টা বাঁচব। আমি যখন দেহ ছেড়ে দিয়েছিলাম মনে হচ্ছিল আমি একটা সাদা রঙের আলোর সুড়ঙ্গ আমাকে নিজের দিকে টেনে নিচ্ছে। আমি এখন মোটামুটি ভালো। আপনার সত্য ঘটনা শুনি খুব ভালো লাগে এবং অনেক কিছু জানতেও পারি। সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই অনেক ভালোবাসা। এবং আপনি প্রিন্স, ভাকনা এবং জামাইবাবু ভালো থাকবেন। হরবোলা স্পেশালিস্ট অরূপ ভট্টাচার্য। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের একটা আমি কমেন্ট পড়লাম। প্রথমেই একটা কমেন্ট দিয়ে আজকের ঘটনাটা শুরু করলাম। আজকে আমাদের সেম একটা পুণ্যজন্মের ঘটনা আসে, যেটা আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইম তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, এর আগে আমি পুণ্যজন্মের কোনো ঘটনা পাইনি। অনেকেই আমাকে বহু মাস আগে বলেছিলে, কিন্তু মাথার কোণে ছিল যতক্ষণ কেউ আমাকে ঘটনা না পাঠাবে আমি তো বানিয়ে বানিয়ে গল্প বলতে পারি না। কারণ আমি যেহেতু 100% দাবি করি আমার চ্যানেলে প্রতি কটা ঘটনা সত্যি সত্যি সত্যি। তো চলো সবাই একটা করে লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, করে নাও, তাড়াতাড়ি করে নাও। আজকের ঘটনাটা আমি তোমাদের বিহার থেকে শোনাবো। বিহার থেকে এক দিদিভাই যার বাড়ি কলকাতায় ছিল। হ্যাঁ, যার বাড়ি কলকাতায় খিদিরপুর ডক নামক একটি স্থান, খুবই জনপ্রিয়। আমরা জানি ওখানে ডকের অনেক মালপত্র আসে, যেগুলো কলকাতায় চোরা পথে বেরিয়ে গিয়ে কিন্তু লোকাল মার্কেটে বিক্রি হয়। এসপ্ল্যানেটে কিন্তু অর্ধেকের বেশি জিনিস ওখান থেকে আসে। তোমরা অনেকেই জানো, এটা আমিও জানি, আমার নলেজ থেকেই বললাম। তো খিদিরপুর ডকে হচ্ছে আমাদের দিদিভাইয়ের অ্যাকচুয়ালিও বাড়ি। দিদিভাই বলেন আমার বিয়ে হচ্ছে বিহারে। আমার বিয়ে হয় 1995 সালে। দিদিভাই বলেন অনেকটা বছর বিহারে আমার কাটে, অনেকটা বছর। যখন বিয়ের পর আমি যখন নতুন সংসারে পা দিই বিহারে, সবাই ওখানে নন বেঙ্গলি। আমরাও কলকাতায় কিন্তু বসবাস করতাম বাঙালিদের সাথে। দিদিভাইরা কিন্তু অ্যাকচুয়ালিও ধর্মীয় হচ্ছে নন বেঙ্গলি, ওনারা হচ্ছে হিন্দুস্তানি। দিদিভাই বলেন আমার একটি ভালো পরিবারে বিহারে বিয়ে হয় দেখাশোনা করে। 1995-তে এত কিন্তু লাভ ম্যারেজ ছিল না, তখন কিন্তু দেখাশোনা করে বেশিরভাগ বিয়েটা হতো। দিদিভাই বলেন আমি আজকে যেই অভিজ্ঞতা আপনাকে আমি বলবো, সেই অভিজ্ঞতা আমার নিজের চোখে দেখা, আমার নিজের বাড়িতে ঘটে যাওয়া। আর এই কারণে আজকে কমেন্টটা তোমাদের প্রথম আমি শোনালাম। আমাদের অরূপ ভাইও কিন্তু বলে যে দিদিভাই আমার 15 মিনিটের জন্য যখন হার্ট বন্ধ হয়ে যায় তখন কিন্তু আমাকে একটা সাদা আলো টানছিল। আমি নিজে দেখেছি একটা সুড়ঙ্গ পথ, সেখানে দূরে একটা সাদা আলো, খুব উজ্জ্বল একটা আলো। কারণ এখানে একটা প্রসঙ্গে আমি বলে রাখি, এই অভিজ্ঞতা আমার বই পড়েও হয়েছে, পুণ্যজন্মের অনেক বইও আমি কিন্তু পড়েছি। দেন আমি ইউটিউবে সার্চ করে দেখেছি যাদের আত্মা ভালো কাজ করে তারা কিন্তু মৃত্যুর পর তারা সাদা আলোটা দেখতে পায়। আর এখানে ভাই কিন্তু 15 মিনিটের জন্য কিন্তু মারা গেছিলেন। হার্ট বন্ধ হয়ে যাওয়া মানে কিন্তু মানুষটি মারা যাওয়া। উনি যখন মারা যান 15 মিনিটের জন্য, ডক্টর কিন্তু বলেছিলেন 2.5 ঘন্টা পর উনি আর থাকবেন না, পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাবেন। তো সেইখানে দাঁড়িয়ে আমাদের অরূপ ভাই কিন্তু ভগবানের আশীর্বাদে, তার মা বাবার ভালোবাসায়
আবার কিন্তু পুণ্যজন্ম পান। আমাদের ভাই যেরকম বলে, এবার আমি তোমাদের কথাটা বলি, যারা কর্মফল ভালো করে তারা কিন্তু মৃত্যুর পর সাদা আলো আর সেই সুড়ঙ্গ পথই দেখতে পায়। আর হ্যাঁ, যাদের কর্ম খুব খারাপ, যারা জীবিত অবস্থায় মানুষ রূপ যখন ধারণ করে, যখন এর সমালোচনা ওর সমালোচনা, ওর কি করে ক্ষতি হবে, ওর কি করে ক্ষতি করতে পারবো, যখন মানুষ এই চেষ্টায় মগ্ন হয়ে যায়, মিথ্যে নোংরামি, মানুষের কাছে দিয়ে ছিনতাই করে খাওয়া, মানুষের লোকের চিটিংবাজি করা, যারা এই কর্মগুলো করে, মিথ্যে কথা বলা, তারা মৃত্যুর পর দেখতে পারে সেই সেম সুড়ঙ্গ পথ, কিন্তু আলোটা থাকে পুরো অন্ধকার, ওখানে কোনো আলো থাকে না। দেখতে পারে সেই সুড়ঙ্গ পথ গভীর কালো অন্ধকার, কিছু ডাকছে, অনেক আর্তনাদ, অনেক চিৎকার, সেগুলো শুধু খারাপ কাজ যারা করে তারা মৃত্যুর পর এই জিনিসটা ফেস করে। আমাদের অরূপ ভাই যেহেতু উনি ভালো কাজ করেছে জীবনে, সে লোকের ক্ষতি করে না, লোককে সে হাসায়, সে হচ্ছে হরবোলা স্পেশালিস্ট, তার অভিজ্ঞতা ভালো হবে এটাই আমরা আশা করতে পারি, যার কারণে সবসময় বলি কর্মফল ভালো করো। চলো এবার আমরা ঘটনায় যাই। আমাদের যে দিদিভাই ঘটনাটা বলেন, দিদিভাই বলেন আমার 1995 সালে বিহারে ছাপড়া জেলা, তোমরা সার্চ করে দেখতে পারো, বিহারের ছাপড়া জেলা বলে একটা গ্রাম আছে। ওই গ্রামে যখন দিদিভাইয়ের বিয়ে হয়, বলছে তখন আমাদের যে শ্বশুর বাড়ি, ওই বাড়িতে আলো ছিল, আমাদের ওই গ্রামের মধ্যে খুব একটা বাড়িতে আলো ছিল না। দিদিভাই কিন্তু আমাকে পুরোটাই মেল করে হিন্দিতে পাঠায়, আমি ওরকমভাবে বলার চেষ্টা করছি। দিদিভাই বলেন যে আমি যখন যাই, আমার শ্বশুর বাড়িতে অনেক পরিবার ছিল, অনেক পরিবার, মানে আমার যে শ্বশুর মশাইয়ের বাবা ছিলেন, মানে বুঝতে পারছো, শ্বশুর মশাইয়ের বাবা। এইদিকে কিন্তু দিদি ভাইয়ের যার সাথে বিয়ে হয় খুব অল্প বয়স, দিদি ভাইয়েরও তখন খুব অল্প বয়স। দিদি ভাই বলেন যে ম্যাডাম, আমি দেখতাম আমাদের বাড়িতে অনেকগুলো না ঘর করা ছিল, সামনে বড় করে গরু মহিষ থাকতো, গোয়াল ঘর ছিল, সামনে উঠোনে বিশাল বড়, আর অনেকগুলো ছোট 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 ঘর ছিল। একটা ঘরে আমাকে আমার শাশুড়ি মা যেতে বারণ করতো, বলতো তুমি উঠোন পরিষ্কার করবে, গোয়ালে যাবে, গরু ধোয়াবে, যেগুলো বিহারে গিয়ে আমাকে করতে হয়েছে। আমি এগুলো দেখেই আমার বাবা মা বিয়ে দিয়েছে, আমি এগুলো করতাম, কিন্তু আমাকে ওই একটা ঘর, সেই ঘরে যেতে আমার শ্বশুর মশাই, শাশুড়ি মা, কাকি শাশুড়ি, আমার জেঠি শাশুড়ি যারা ছিল সবাই বলতো ওই ঘরে যাবে না। আমাদের দিদিভাই বলেন একদিন আমি কারোর কথা না শুনে মনের কৌতূহল বশত আমি দুপুরবেলা পৌঁছে যাই সেই ঘরে যেখানে আমার যাওয়া পুরোপুরি নিষেধ ছিল। এইটা ঘটাই আমি বিয়ের ঠিক 7 মাসের মাথায়, তখন আমি গর্ভবতী। দিদিভাই বলেন আমি যখন ওই ঘরটায় গেলাম, দেখলাম ঘরটার যে দরজা সেটা ভেজানো আছে। আমি আস্তে করে দরজাটা খুলে চুপচাপ ভিতরে প্রবেশ করলাম। যখন গেলাম তখন দেখলাম চাদর মুড়ি দিয়ে কেউ একজন শুয়ে রয়েছে, আর উপরে একটা পাখা খুব স্পিডে ঘুরছে। আমার দেখে ভাবলাম যে কি ব্যাপার, এরকম পাখা ঘুরছে, চাদর মুড়ি দিয়ে কে শুয়ে রয়েছে, আর ওই ঘরে যে কেউ থাকে আমি এই 7 মাসে কোনোদিন দেখিনি। আমাদের দিভাই বলে যে সোনা ম্যাডাম, আমি যখন চাদরটার কাছে গিয়ে চাদরটা সরিয়ে মুখটা দেখব, তখন কে খুব জোরে চিৎকার করলো। একটা ছেলে, 17-18 বছর বয়স, ছেলেটা খুব চিৎকার করলো। আমি তখন ছুটতে চলে আসি আমার ঘরে। শাশুড়ি মা আমাকে কিন্তু দেখে ফেলে। শাশুড়ি মা রীতিমতো পুরো
সেদিন ঘরটা মাথায় তুলে নিল। খুব অশান্তি বাড়িতে, চারপাশে কাকি শাশুড়ি, জেঠি শাশুড়ি সবাই এসে আমাকে বকতে লাগলো। আমি একদম বাচ্চা বউ, আমি কেন তাদের কথা অমান্য করেছি, কেন আমি তাদের কথা শুনিনি। আমাকে সবাই বলল, এত বড় সাহস তোর, তোকে না করার পরেও তুই চলে গেছিস। আর দিদিভাই এইটাও বলেছেন যে আমাকে কিন্তু ছোট হওয়ার কারণে সবাই কিন্তু তুই করেই কথা বলতো, আমাকে সবাই তুই তুই বলতো, তাতে কিন্তু আমি খারাপ মনে করতাম না। এবার দিদিভাই বলেন যে আমি পরে আমার শাশুড়িকে জিজ্ঞেস করলাম যে আমি নিজের মনকে আটকে রাখতে পারিনি, কারণ 7 মাস ধরে বিয়ে হওয়ার পর ওই যে রুমটা বন্ধ অবস্থায় থাকে, বুঝতে পারতাম রুমের ভিতরে কেউ থাকে, কোনোদিন যেতে পারতাম না, যার কারণে আমি দেখতে গেছিলাম যে ওখানে কে আছে। তখন আমাকে সেই শাশুড়ি মা, কাকি শাশুড়ি, জেঠি শাশুড়ি, মামি শাশুড়ি, সেই বাড়িতেই সবাই থাকে, অনেক বড় আমাদের বাড়ি, শ্বশুর বাড়ি। তখন তারা আমাকে বলল, শুনবি অ্যাকচুয়ালিও কি বিষয়, কেন ওকে আমরা ঘর থেকে বেরোতে দিই না। তখন জানতে পারলাম ওনাদের মুখ থেকে আসল সত্যিটা। তখন তারা বলল, শোন তালে, তোকে সত্যিটা আজকে বলি, তো বাড়ির বউ, তোকে লুকিয়ে রাখাটা আমাদের উচিত হয়নি, তবে বলি ভালো করে শোন, আর এই ভুল আর করবি না। তখন তারা আমাকে যেটা বলল আমি সেটা তোমাদের এখন বলছি দিদিভাইয়ের কথা মতো। দিদিভাই বলেন যে ওই যে ছেলেটি, সেই ছেলেটি হচ্ছে আমার কাকি শাশুড়ি যিনি আছেন ওনার ছোট ছেলে। বড় ছেলে কলকাতায় খিদিরপুরে ডকেই উনি মাল টানার কাজ করেন, আর ছোট ছেলে উনি হচ্ছে সারাদিন ওই ঘরের মধ্যে আটকা অবস্থায় থাকে। আর ওনার একটি পা মানে জোর পান না, জন্মগতই পাটা কোনো কাজ করে না, যার জন্য উনি বাড়ি থেকে বেরোন না। তো আমাকে আমার শাশুড়ি মা বললেন যে ও ছোটবেলা থেকে বলে যে আমার বাড়ি হচ্ছে দিল্লিতে, দিল্লিতেও আমার শাশুড়িদের অনেক আত্মীয় আছে, তো বলে যে আমার বাড়ি দিল্লিতে, দিল্লিতে আমার মা আছে, বাবা আছে, আমাকে ওখানে দিয়ে এসো। এইদিকে আমার কাকি শাশুড়ি সেটা কখনোই শুনতেও চায় না, মানতেও চায় না, বলে আমরাই তো তোর মা বাবা, এখানে তো তোর বিহারে বাড়ি, তো দিল্লিতে বাড়ি হবে কি করে। কিন্তু সেই ভাই বলে আমার দিল্লিতে মা বাবা এখনো জীবিত আছে, আমি ওখানে যাব, আমার জন্য তারা অপেক্ষা করছে, অনেক বয়স হয়ে গেছে। তো একবার বলে আমরা ওকে দিল্লিতে নিয়েও গেছিলাম, কারণ আমার শাশুড়িদের ওখানে দিল্লিতেও আত্মীয় আছে। যখন দিল্লিতে নিয়ে যায় সে কিন্তু পুরো দিল্লি শহরে গিয়ে তার যে নিজের বাড়ি, যেখানে সে দাবি করে বলছে আমার মা বাবা এখনো বেঁচে রয়েছে, তাদের বয়স হয়েছে, আমার জন্য অপেক্ষা করছে, তারা কাঁদছে, আমি তাদের কাছে যাব। কিন্তু আমার কাকি শাশুড়ি দিল্লিতে তো আত্মীয়র বাড়ি নিয়ে যায়, কিন্তু সেই ছেলেটাকে মানে যে কাকি শাশুড়িরই ছেলে, ছোট ছেলে, তাকে কিন্তু তার বাবা মায়ের কাছে নিয়ে যায়নি, কারণ তারা তার সন্তানকে ভালোবাসে, হারাতে চায় না। কিন্তু দিল্লিতে গিয়ে যেই ঠিকানা ওই ভাই বলেছিল সেই ঠিকানা কিন্তু এখনো আছে, সেই ঠিকানা এখনো আছে। তাহলে সেই ভাইয়ের জন্ম হচ্ছে বিহারে, সেই ভাই কোনোদিন যায়নি, তাহলে পারে সেই ভাই দিল্লির ঠিকানাটা দিল কি করে, দিল্লির ঠিকানাটা দিল কি করে, সে ভাই জানলো কি করে, এখানে এইটাই হয়ে গেল প্রশ্ন। এবার সব থেকে বড় কথা, এরকম করে ভাইটাকে ঘরের মধ্যে আটকে রাখে, যাতে ভাইটা কোনোদিন দিল্লিতে না একা পৌঁছে যায়। ভাইটা বলে অনেক কিছু দেখতেও পারে, সেটা আমরা প্রমাণও পেলাম ঠিক তার 1 বছর পর। প্রমাণ পেলাম সেটা হচ্ছে আমাদের এই যে দিদিভাই, যার খিদিরপুর ডকে নিজের বাড়ি, দিদিভাই যখন দিদিভাইয়ের বাবা মারা যান খিদিরপুরে আসেন কলকাতায়, খিদিরপুরে আসার পর উনি এখানে বাবার কাজকর্ম করে মিটিয়ে দিয়ে সব কিছু চলে যান আবার বিহারে, ছাপড়ায়। বলছে আমার বাবা যেহেতু মৃত্যুর সময় অনেক করে
দিদিভাইকে ডেকেছিলেন যে আমি ওকে দেখতে চাই, ওকে ডেকে পাঠা। তো এবার বাড়ির লোক কি ভেবেছে, হয়তো এরকম বারবার অসুস্থ হতেন, তো ভেবেছে মেয়েকে এত দূর থেকে ডাকবো। আর একটা জিনিস জানো তো, হিন্দুস্তানিদের মধ্যে এমন আছে, বিয়ে হলে পারে তারা 2 বছর 3 বছর 4 বছর, মানে 1 বছর পর আসে। মানে এখন যেরকম হয়েছে কি, যখন ইচ্ছা হলো বাপের বাড়ি চলে গেলাম, যখন ইচ্ছা হলো চলে আসলাম, তখন এই জিনিসটা ছিল না। কারণ যৌথ পরিবারে শ্বশুর বাড়িতে তখন না এরকম আসতে দিত না। শ্বশুর শাশুড়ি বলতো না এখন যাওয়া হবে না, জানে মেয়ের ঘর নষ্ট হয়ে যাবে, বিয়ে হয়েছে। তার জন্য তার বাবা যখন অসুস্থ ছিল, তার বাড়ির লোক, ভাই কাকা জ্যাঠা যারা ছিল, মানে মা, তারা না দিদিভাইকে বলেনি যে বাবার খুব সিরিয়াস অবস্থা, তুই আয় বেটি, তুই কলকাতায় রিটার্ন আয়, বলেনি। আর বাবা এদিকে খুব দেখতে চেয়েছিল দিদিভাইকে, কিন্তু মৃত্যুকালে চেতনিকে এসে পৌঁছতে পারিনি। মৃত্যুর পর দিদিভাই আসেন, বাবার কাজ করে চলে যান। তো বাবার আত্মা মারা যান খিদিরপুরে, কিন্তু বাবার আত্মা চলে যায় মেয়ের বাড়িতে বিহারে। হ্যাঁ, বিহারে চলে যায়। আর এই আত্মাটা কিন্তু দেখতে পায় ওই ভাইটা, যে পুণ্যজন্ম, যার পুণ্যজন্ম এখনো তার বাবা মা কিন্তু দিল্লিতে রয়েছে। আর সে ভাইটার এই একটা সুপার ন্যাচারাল মানে পাওয়ার ছিল, সেই পাওয়ারে সে নেগেটিভ আত্মাকে দেখতে পেত। এমনকি বলে দিদিভাই, আমাদের গ্রামে আশেপাশে এরকম অনেক গরু মারা গেছে, অনেক ছেলে মেয়ে মারা গেছে, বা বয়স্ক মানুষ, তাদের আত্মা সে ভাই দেখতে পেত। পাগলের মতো চিৎকার করতো, নিজের চুল ছিঁড়ত, কারণ ও সহ্য করতে পারতো না। ও বলতো ওই দেখো ওই চাচা দাঁড়িয়ে রয়েছে, আরে ওই গরু, গৌরী গৌরী মারা গেছে, গৌরী ওই যে মাঠে দাঁড়িয়ে রয়েছে, গৌরী ওই মাঠে খাচ্ছে ঘুরছে, কিন্তু কেউ দেখছে কিছু নেই, কিন্তু ও ভাই দেখতে পারত। আর এইটা তখনও সবাই বিশ্বাস করেনি, যতক্ষণ না আমাদের এই দিদিভাইয়ের বাবার আত্মা যখন খিদিরপুর ডক থেকে চলে যায় বিহারে, যখন দেখতে পারে, তখন তারা বিশ্বাস করে যে ওর মধ্যে সত্যি কিছু সুপার পাওয়ার আছে। যে ও এতদিন ছোট থেকে বলতো যে গৌরীকে দেখতে পাচ্ছি, গরুটা মারা গেছে পাশের বাড়ির, বা কোনো চাচাকে, কোনো চাচিকে। তখন ওরা ভাবতো এ পাগল, একে আটকে রাখো, এ বলে দিল্লিতে বাড়ি রয়েছে, এ আত্মাকে দেখতে পায়। বিহারের লোক বিশ্বাস করতো না। যখন দিদিভাইয়ের বাবা ওখানে যায় মেয়ের সাথে দেখা করতে, তার আত্মা, তখন ওই ভাই বলছে যে এক মানে বুড়া আত্মা यहाँ पर घूम रहा है, घर में घूम रहा है एक বুড়া আত্মা। তখন যে দিদিভাইয়ের শাশুড়ি মা ছিলেন, উনি তখন ওকে জিজ্ঞাসা করে क्या बोल रहा है, आल फाल बोल रहा है, কে कौन है, किसका আত্মা है। যখন বলে তখন ও পুরো সেই বর্ণনা দেয়, এরকম একজন আমাদের এখানে ঘোরে। ও বর্ণনা দেয়, ও তো বেরোয় না, ও না ওই ঘর থেকে একদম কোণে, ঘরটা গোয়ালের কোণে, ওইখান থেকে ও বসে থাকে, জানলা দিয়ে বসে বসে দেখে। আর ও এটা বলে, তখন দিদিভাই জানতে চায় যে কিরকম দেখতে। সবাই, দিদিভাই শুধু না, ওখানে কাকি জেঠি সবাই ছিল, জানতে চায়। তখন পুরো যে বর্ণনা দেয়, তখন ওই বর্ণনা দিদিভাইয়ের বাবার সাথে হুবাহু মিলে যায়। দিদিভাই তখন বলছে এ তো আমার বাবাকে এরকম দেখতে, আমার বাবা এরকম করে হাঁটতো, এরকম ভাবে আমার বাবা দেখতে, এরকম ভাবে আমার বাবা মানে পোশাক পরতো। তখন বাড়ির লোক বিশ্বাস করে যে সত্যি ওই বাচ্চাটার মধ্যে কিছু একটা পাওয়ার আছে। তারপর দিদিভাই বলে যে একবার ওকে দিল্লিতে নিয়ে চলো। একবার অনেক বলাতে সেই ছেলেটিকে দিল্লিতে যখন নিয়ে যায়, তখন গিয়ে দেখে সত্যি ওখানে ওর বাবা ওর মা সত্যি ছিল, তারা মারা যায়, সেই বাড়ি তালা মারা অবস্থায় পড়ে আছে। বুঝতে পারছো, দিল্লিতে। তাহলে সেই বাচ্চাটার জন্ম হয়েছিল বিহারে। সেই বাচ্চাটা কিন্তু অনেক আগে থাকতেই বলতো যে দিল্লিতে আমার মা বাবা আছে। যদি তাকে নিয়ে যেত, তার বাবা মা কিন্তু সেই বাচ্চাটার জন্য অপেক্ষা করেছিল। যদি নিয়ে যেত তাহলে হয়তো তার বাবা মা মৃত্যুর আগে সেই ছেলেকে দেখে যেতে পারত। কিন্তু বিহারে যারা থাকতো মা বাবা, তারা কিন্তু সেই বাচ্চাটাকে নিয়ে যায়নি। তো যখন মৃত্যুর হয়ে গেছে, যখন নিয়ে গেছে দিল্লিতে, তখন দেখে সত্যি ওখানে মা বাবা ওরকম ছিল।
তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকে যে ঘটনাটা তোমাদের বললাম, ঘটনাটা একদম বাস্তব। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর আমাদের এটা প্রথম পূর্ণজন্মর একটা ঘটনা, ইউটিউবে ফার্স্ট টাইম পেয়েছি। তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল, তো আজকে তোমাদের সাথে শেয়ার করেই ফেললাম। তো চলো এবার তোমাদের কমেন্টগুলো পড়ি। কালকে যে ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করেছি, ঘটনাটা তোমরা সবাই পায়ের নুপুরের শব্দটা শুনেছো। খুব তাড়াতাড়ি একদিন আমার বাবা আসবে তোমাদের সাথে কথা বলতে। আমার বাবা এইখানেই দাঁড়িয়ে আছে। আমার বাবা, আমি ঘটনা বলছি শুনছেন, তো একদিন তোমাদের সাথে বাবাও শেয়ার করবেন আমাদের এখানে কি কি হচ্ছে। আমার মাও ভয় পেয়েছে কালকে, জানো তোমাদের কি বলবো। যাই হোক, চলো আমি তাড়াতাড়ি কমেন্টের নামগুলো পড়ে নিই। আচ্ছা, প্রথমে পিয়ালি ভারদ্বাজ লিখেছো, তুমি আগের জন্মে জলপুরি ছিলে। পিয়ালি ভারদ্বাজ দেখো আমাকে কত ভালোবাসা দিয়েছো, রেড হার্ট। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা, এই কথাটা আমাদের অনেকেই বলে যে আমার গায়ে মাছের জেতুনিক আসছিল, তোমাদের বলেছি। অনেকেই বলে এটা হয় কি করে, এটা জলপুরি থাকলে তবেই হয়, তুমি জলপুরি ছিলে। এমনকি প্রিন্সও বলে, কি প্রিন্স একটু জোরে বলো। একদম। প্রিন্সের তো কালকে তোমরা ঘটনা পাবি। প্রিন্সও এখানে দাঁড়িয়ে, আমার বাবা জাস্ট এক্ষুনি দাঁড়িয়েছিল, আমি বলছি শুনছিল। আচ্ছা, তারপরে মৌয়া ঘোষ কমেন্ট করেছো, তুমি খুব 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 সাহসী দিদিভাই, ঘটনাটা দারুণ লাগলো। সাহস তো করতেই হবে, আমি তো সবাইকে বলি, শুধু আমি না তোমরাও সাহসী। কারণ কেন জানো, যেহেতুনি তোমরা এই সত্য সাহসীর সাথে ঘটনাগুলো শোনো, তাহলে তোমরা কি করে ভীতু হবে, তোমরাও সাহসী আমারই মতো। দেখো একটা জিনিস মাথায় রাখবে, ভগবান সৃষ্টি করেছেন মানুষ, ভগবান সৃষ্টি করেছেনই আত্মা, প্রেতাত্মা, জিন, ভগবানেরই সৃষ্টি। তাহলে আমরা কেন ভয় পাবো? মানুষ জন্ম কিন্তু এত সহজে হয় না। 84 কোটি বার মৃত্যুর পর একবারই মানুষ জন্ম পায়, জানো কি? তাহলে সেই জীবনটা আমরা কিভাবে ব্যর্থ করতে দেব? আমি তো সবাইকে বলবো জীবনটা আনন্দ করো। একটা জিনিস খুব ভালো করে মনে রাখবে, মৃত্যু আমাদের অনিবার্য, মৃত্যু আমাদের সববার হবে, সববার যারা আমরা পৃথিবীতে আছি সবার মৃত্যু হবে, এইটাই মাথায় রাখবে। ভগবান আমাদের টিকিট কনফার্ম করে দিয়েছে, পাঠিয়ে দিয়েছে, যা আনন্দ কর। এবার কে কদিন বাঁচবে আনন্দ করে যাও না, আমাদের তো কনফার্ম টিকিট আছেই, আমাদের মৃত্যু আসবেই, আমরা তো চলেই যাব, ক্যান্সেল হবে না, তাই না? আমাদের মৃত্যু ক্যান্সেল হবে না, মৃত্যু আমাদের হবেই। তাই জন্য আমরা যেই কয়দিন আছি আনন্দ করে বাঁচবো, একে অপরকে সাথ দিয়ে ভালোবেসে, হিংসা মারামারি ঝগড়া এইসব করে একদমই না। তারপর স্বপ্না হালদার দিদিভাই কমেন্ট করেছো, বলেছো হ্যাঁ, যার সব ভালো তার শেষও ভালো, তুমি ভালো, তোমার সব ভালো, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা। কেন টাটা দিয়েছো তুমি? এ দেখো এতগুলো রেড হার্ট পাঠিয়েছো, দাঁড়াও আমি দেখাচ্ছি। দেখো কত, আবার শুভরাত্রিও বলেছো, কিন্তু টাটাটা কেন দিয়েছো? টাটা দেবে না, বাই দেবে না, এইসব লিখবে না। তারপরে কমেন্ট করেছো হচ্ছে ডিউটিম। আচ্ছা, ডিউটিম কমেন্ট করেছো, দারুণ লাগলো, অনেক অনেক হার্ট পাঠিয়েছো। পিন্টু ঘোষ বলেছো দারুণ লাগলো, ভেরি নাইস। আচ্ছা, নুয়ান ভাই একটা বড় কমেন্ট করেছো, সাথে অনেক হার্ট দিয়েছো। কমেন্টটা আমি পড়বো একটু, কারণ ঘটনাটা যেহেতু আমাদের ছোট ছিল। আচ্ছা, খুবই ভয়ানক লাগলো, তোমার ঘরের কাছে অশরীরীরা থাকে, এটা শুনেই ভয় পেয়ে গেলাম। আমি আগেই জানতাম, তুমি বলেছিলে তোমাদের বাড়ির কাছে ঢাকা ফ্যাক্টরি অশরীরীর থাকে, খুব ভয়ানক। হ্যাঁ গো, সত্যিই তাই, খুব ভয়ানক। এখন তো আরো বেশি উৎপাত করছে দেখছি, ওদের একটা ব্যবস্থা করতে হবে আমাকে। রূপা দে বলেছ খুব সাহসী তুমি, সবই তো তোমাদের জন্য, আর তোমরাও সাহসী, আমি বললাম না?
তোমরা আমার যখন এই সত্য ঘটনাগুলো শোনো তোমরা ভীত হতেও পারো না। সুপর্ণাদি বলেছ গল্প শুনতে চলে এলাম। পিয়ালি ভারদ্বাজ বলেছে নূপুরের আওয়াজটা শুনলাম একবার। পিয়ালি ভারদ্বাজ, হ্যাঁ অনেকেই শুনেছ তোমরা, আমিও শুনে কালকে অবাক হয়ে গেছিলাম। পারমিতা সাহা বলেছ আমিও বসে পড়লাম ঘটনা শুনতে, অনেকগুলো লাভ দিয়েছ। মাম্পি ঘোষ বলেছ আমি এখন তোমার শোনা কথা চ্যানেল সাবস্ক্রাইব করে আমার বেঙ্গলি ব্লগার শোনাতে করে দিলাম। নিজের নামটা তোমার মুখে শুনতে খুব ভালো লাগে দিদি ভাই। আচ্ছা, আর তোমার শোনা কথা চ্যানেলে একটা ভিডিও দেখে এলাম। আচ্ছা, অনেক ভালোবাসা মনু। মৌ ঘোষ বলেছ হ্যাঁ তোমার জীবনের রহস্য বা ঘটনা শোনার পর থেকেই ভাবছিলাম মানুষের গায়ের মধ্যে মাছের আঁশ। হ্যাঁ ওই যে দেখো পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, তার মধ্যে একটা মানুষ পুরো ওই কোটি মানুষের থেকে কিন্তু আলাদা থাকে, আর সেই মানুষটা হচ্ছে আমি। এটা কিন্তু কোনো গর্বের কথা না, কারণ আমি বহু মানুষকে জিজ্ঞেস করেছি, বহু মানুষকে। অনেক ডাক্তারও আছে যারা আমার বন্ধু, আবার অনেক ডাক্তারও আছেন যারা আমাকে ঘটনা শেয়ার করেন। তাদের অভিজ্ঞতা আমি জানতে চেয়েছি যে এরকম তারা কোনো বাচ্চা প্রসব করিয়েছেন কিনা, তারাও বলেছেন না। যাই হোক, আমার বাবা মা নেই দিদিভাই, তাহলে আমি তাদের বলতে পারতাম। আচ্ছা, ঈশ্বরের কাছে এই কামনা করি তুমি সবাইকে নিয়ে অনেক অনেক ভালো থেকো আর সাবধানে থেকো। হ্যাঁ গো, অবশ্যই, তোমরা তো আছো, আমাকে তো ভালো থাকতেই হবে। রাজীব জাসওয়াল বলেছে দিদি আপনি খুব সাহসী। কিষাণু মান্না বলেছেন চলে এলাম ঘটনা শুনতে। আচ্ছা, খুব ভালো। আচ্ছা, পিয়ালি বলেছে দিদি খুব সাবধানে থেকো, তোমরা যা বলো সেটা ভয় হয়, খুব চিন্তাও হয়, তুমি বিশ্বাস করবে না। না গো, কেন বিশ্বাস করবো না? এত ভালোবাসো সে তো আমি কমেন্টে তোমাদের বুঝতেই পারি। দেখো, সামনাসামনি দেখা না হলেও কমেন্টেই বুঝতে পারি। আচ্ছা, আমাদের শাশ্বতী বলেছ না দিদিভাই এরকম শুনিনি, তবে তোমার গল্প শুনতে খুব ভালো লাগে। আচ্ছা, ধন্যবাদ, অনেক ভালোবাসা। ভিডিওটা দেখে আমাদের আব্দুল ভাই বলেছে জায়গাটা বেশ ভয়ানক মনে হলো, সেই সাথে ঘটনাটাও যে রকম বললেন এটা তো খুবই ভয়াবহ ব্যাপার। আপনার সাথে হাঁটছে বললেন, এটা তো আরও ভয়ানক ব্যাপার। আপনাকে নিয়ে চিন্তায় পড়ে গেলাম। খুব সাবধানে থাকবেন দিদি, আর ভালো থাকবেন সব সময়। আমি ভালো থাকবো। হ্যাঁ, একটা সময় হয়তো আমারও ভয় লেগেছিল, শরীরটাও খারাপ লাগছিল, হঠাৎ মাথা যন্ত্রণা করছিল, মাথার উপরটা, বুকের ভিতরটা অস্থির অস্থির লাগছিল, মানে হট করে। তারপর ভাবলাম এই তো আমার নিত্য নতুন কিছু না, হ্যাঁ প্রত্যেক দিন না কিছু হচ্ছেই, ও থাক, ভয় পাওয়ার কিছু নেই, ওদের ভয় পেলেই ওরা ভয় দেখাবে। মঞ্জুষা নন্দী লিখেছে সত্যি ব্যাপারটা অদ্ভুত। এখানে অদ্ভুত না গো, এটা সত্যি সত্যি ভূত, অদ্ভুত না। তুলসী ত্রিপাঠী বলেছ দিদি ভাই তুমি সব সময় ভালো থেকো আর সাবধানে থেকো দিদি, আর সাপোর্ট করো আমায়। আচ্ছা, অবশ্যই। আচ্ছা, দেবাশিস ভট্টাচার্য লিখেছেন বোন তুমি খুব ভালো আর খুব সরল। আমি আজ অনেকদিন পর তোমার ঘটনাগুলো শুনছি, কারণ আমার ঘরে বিয়ের তোড়জোড় চলছে। আচ্ছা, তাই সময় পাচ্ছি না, তবে আজ একটু সময় বার করে শুনে ফেললাম। আচ্ছা, খুব ভালো কাটুক, বিয়ে সুন্দরভাবে সুসম্পূর্ণ হোক, আর খুব ভালো থেকো। খুব ভয়ানক ব্যাপার হয়েছে দিদিভাই, সাবধানে থাকবে। আচ্ছা, মায়া রয় বলেছ খুব ভালো লাগলো বোন। আচ্ছা, মঞ্জুষা নন্দী বলেছ এটাই ভগবানের দান, একদম ঠিক বলেছ। আচ্ছা, প্রিয়াঙ্কা নন্দী বলেছ দিদি তুমি খুব সাহসী। আচ্ছা, আমাদের ঋষিতা মালাকার বলেছ লাভ ইউ, খুব সাহসী। লাভ ইউ দিদি, খুব সাহসী। আচ্ছা, রিনা আচারিয়া বলেছ দিদিভাই আজ তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কিছু দেখে খুব ভয় পেয়েছো, তোমার মুখটা শুকিয়ে গেছে, ছোট্ট
মুখে বড় কথা বলছি, তুমি ভয় পেও না। আর তোমার কলেজের নামটা জানানোর জন্য থ্যাঙ্কস। ভয় কেন পাবো? সরি, খারাপ কেন মনে করব? কেন? দূর পাগল, ভালো কথাই তো বলেছো। সুদীপ্তা ব্যানার্জি আমাকে অনেকগুলো লাভ হার্ট দিয়েছো, তোমাকে অনেক অনেক ভালোবাসা। ভিকি সাউ বলেছো আমার সোনা বৌদি অনেক ব্রেভ। আচ্ছা, সুমনা ভট্টাচার্য বলেছে তোমার বাড়ির ঘটনা জেনে খুব ভয় লাগে। আগেও শুনেছি তোমার বাড়ির কথা, সাবধানে থেকো। যদিও তুমি খুবই সাহসী সেটা জানি, তবুও বললাম। না গো, তুমি যে মাছের আশের কথা বললে এরকম কখনো শুনিনি, আগে কেউ বলেনি। সত্যি সত্যি তাই। আদেও আমি প্রত্যেক কটা মানুষকে জিজ্ঞেস করি, যেখানে ধরো যাই খুব ক্লোজ হয়ে যায়, আমি বলি কি, সবাই বলে যে না, কিন্তু আমার মা বলে যে তুই যখন হয়েছিলিস শুধু তোর মুখটা ছোট্ট ছিল তো, আর আমি খুব ফর্সা ছিলাম, খুব ফর্সা। মা বলে না, দুধ যদি এক পাত্রে রাখা হয় তোকে এক সাইডে দুধটা কালো লাগতো, এত ফর্সা ছিলাম। আর মা বলতো যে সারা গায়ে বড় বড় আঁশ। আর একজন আমাকে বলেছিল যে আপনার মা ওই আঁশগুলো কিভাবে তুললো, মানে আপনার শরীর দিয়ে গেল কি করে? আমার শরীর দিয়ে এইভাবেই গেছে। মাকেও জিজ্ঞেস করেছিলাম, মা বলেছিলেন যে ওই ডাক্তার বলেছিলেন গরম জল দিয়ে আর মানে ভেজা কাপড় গরম জলে চুবিয়ে চুবিয়ে সে কাপড় দিয়ে আস্তে আস্তে মুছে দিতে। ওই মুছতে মুছতে একটা দুটো তিনটে এরকম করে করে আঁশগুলো উঠে যেত গা দিয়ে, আর মা সেই আঁশগুলোকে মাটি নিচে পুঁতে দিত। আচ্ছা, তারপর মঞ্জুষা নন্দী, গীতা দাস, দিভাই, তারপরে আবার মঞ্জুষা নন্দী। আজকে অনেকগুলো কমেন্ট আর রেড হার্ট পাঠিয়েছ। প্রদীপ দাস, আচ্ছা, তারপর সুজাতা দাস। আর আমি কিন্তু কমেন্ট পড়ছি না, বড় হয়ে যাচ্ছে। জল্পনা মজুমদার, মঞ্জুষা নন্দী আবারও বলেছো। টুম্পা মণ্ডল আমাকে রেড হার্ট পাঠিয়েছো, ঠান্ডা লাগছে। রিনা সিনা, তুমি আমাকে অরেঞ্জ কালারের হার্ট পাঠিয়েছ, অনেক অনেক ভালোবাসা। মাম্পি ঘোষ বলেছো আমার একটা কথা মনে হচ্ছে তুমি আগের জন্মে হয়তো জলপুরি ছিলে। হ্যাঁ, এটা সবাই বলে গো মাম্পি। মঞ্জুষা নন্দী আবার বলেছে যে তোমার স্ক্রিন সত্যি সুন্দর। হ্যাঁ, আমি কালকে বলছিলাম। আচ্ছা, বিকি সাউ বলেছে হ্যাঁ গো বৌদি, শোনা যাচ্ছে খুব ডেঞ্জারাস ডেঞ্জারাস। হ্যাঁ, পিঙ্কি সাহা কমেন্ট করেছে। শ্বেতা বিশ্বাস, বর্ষা সরকার। আচ্ছা দিদিভাই, আত্মারা কেন সবসময় সাদা কাপড় আর পায়ের নুপুর পরে থাকে? আমি তোমাদের শর্টসে এটা উত্তর দেবো, চোখ রাখবে। আচ্ছা, তন্ময় সামন্ত, এর আগেও আমি বলেছিলাম। শুভদেব পাঞ্চাল, হ্যাঁ বলেছে দিদি তুমি জলপুরি ছিলে, আবার জলপুরির ইমোজিও পাঠিয়েছে। আচ্ছা, শ্বেতা বিশ্বাস তুমি কমেন্ট করেছো। শ্বেতা বিশ্বাস অনেক 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 দিদিভাই কমেন্ট করেছে। আচ্ছা, উদিতা দি কমেন্ট করেছে দেখো সোনা বোন, আমার ছিল এরকম স্ক্রিন, তবে এখন নেই পুরো স্ক্রিন। কি ইজিমা? ইজিমা, হ্যাঁ ইজিমা মানে একটা কোনো ডিসেসের কথা বলেছে, একটা রোগ আছে জানি। আচ্ছা, তারপরে সমাদ্রিতা মণ্ডল বলেছে হ্যাঁ নূপুরের আওয়াজটা পেলাম লাস্টে, একদম 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 কারেক্ট, লাস্টে আওয়াজটা হয়েছে। আচ্ছা, আর পড়ছি না। প্যান্থার গেমিং ওয়াইটিও একটা সুন্দর কমেন্ট করেছো, কিন্তু আর পড়লাম না। আচ্ছা, রীতা অধিকারী আর স্বপন হালদার, ডিএসএস বি ফ্যামিলি, সুনীল ভট্টাচার্য, ম্যাডাম রাতের বেলায় বাইরে বেরোলে অবশ্যই চার্জিং টর্চ রাখবেন। একদম অবশ্যই মাথায় রাখবো, ঠিক কথা। আচ্ছা, আমাদের অনুপম বিশ্বাস ভাইও একটা কমেন্ট করেছো, আমি জানি, এখন আর পড়ছি না। জলি নন্দী আমার দিদিভাই বলি, কিন্তু অ্যাকচুয়ালি উনি আমার মাই হন, মায়েরই বয়সী, কারণ দিদিভাই আমাকে মা বলে কথা বলেন, খুব ভালো লাগে। বলেছেন আজকে মা আমার গরমের জামা পরেছে, দেখে ভালো লাগলো। হ্যাঁ, এইটাও কিন্তু গরমের, দেখো এটাও কিন্তু গরমের, এটাও কিন্তু উলের। আচ্ছা, ভাস্কর অধিকারীও কমেন্ট করেছেন। পূজা
পূজা গাইন বলেছে, দিদিভাই আমার বাড়ি মৎস্যনন্দপুর, আমি তোমার সাথে দেখা করতে চাই, আমি তোমার কাছ থেকে নিজের ব্যাপারে কিছু জানতে চাই, তুমি আমায় দেখে একটু কিছু বলবে প্লিজ। আচ্ছা পূজা, তুমি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, আমি হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে নাম্বারটা দিয়ে দেবো, তুমি যোগাযোগ করো, আমি অবশ্যই তোমার সাথে দেখা করব, কি সমস্যা আমি জানতে চাই। আচ্ছা বনানী কর্মকার দিভাই, তারপর বর্ষা সরকার কমেন্ট করেছে, নেহা মাইতি, আবারও বনানী কর্মকার দিদিভাই, জলিনন্দী দিদিভাই অনেক হাত দিয়েছে, তুলসী ত্রিপাঠী আবার কমেন্ট করেছে, শুভঙ্কর ঘোরই আমাকে জানতে চেয়েছিল দিদি তুমি কেমন আছো, আমি ভালো আছি, কালকে তোমাকে আমি রিপ্লাই করেছি। টুম্পা বাসু একটা কমেন্ট করেছে, কমেন্টটা পড়বো। সোনা তোমার জন্ম হওয়ার পর কিভাবে আঁশগুলো উঠলো, যেটা আমি তোমাদের বলছিলাম সেটা একটু বলো, খুব শুনতে ইচ্ছা করছে, কিছু মনে করো না, কিন্তু কোনোদিন এই রকম শুনিনি। হ্যাঁ অনেক কিছুই আছে যেগুলো জীবনে প্রথমই শোনা যায়, আগে শোনা যায় না। সেটা হচ্ছে প্রথমেই বললাম ওই গরম জল দিয়ে কাপড় দিয়ে গাটা মুছে দিত, ছোট্ট বাচ্চা ছিলাম যখন আমি, একদম মানে 1-2 দিন 4 দিন, আস্তে আস্তে ওই মুছতে মুছতে ডাক্তার বলেছিল এরম করে মুছবেন, ওই আঁশগুলো যখন উঠে যেত আমার মা তখন মাটি খুঁড়ে আঁশের যখন 2-4টে করে আঁশ উঠতো মা মাটির তলায় পুঁতে পুঁতে দিত, এরম করতে করতে আস্তে আস্তে সবই আঁশ উঠে যায়। আচ্ছা প্রণব মুখার্জি বলেছে, দিদি তোমার বাড়ির ওখানে আমাকে ইনভাইট করো। আচ্ছা আমি যেতে চাই, আমি দেখতে চাই, তুমি গল্প শোনাও নাকি সত্যি বলো। আচ্ছা এবার একটা কথা বলি, আমি তোমাকে কমেন্টে রিপ্লাই দিয়েছিলাম, তোমার মতামত তুমি রাখতেই পারো, কিন্তু নুপুরের শব্দটা সেটা কি বলবে তুমি আগে বলো, সেটা কি বলবে? এর আগে আমি ব্যাক টু ব্যাক অনেকগুলো ভিডিও দিয়েছি, দেখিয়েছি, কি বলবে? আর তার থেকেও বড় কথা, আমি আমাদের দোকানের আসরে যেখানে সত্যি নেগেটিভ এন্টিটির উপস্থিতি আছে, সেটা আমার বাবা মা দেন এখানে লোকালিটির লোকের মুখ থেকেও শুনিয়ে দিয়েছি, তারপরেও কি বলবে বলো? আচ্ছা কিলার বলেছো হাই, হ্যালো কিলার। MS বিউটি বলেছো আই লাভ ইউ দিদি ভাই, লাভ ইউ টু বনু। আচ্ছা আমাদের বরানী কর্মকার দিদিভাই বলেছেন, আরও অনেকগুলো কমেন্ট করেছেন, কমেন্ট আমার পড়ার খুব ইচ্ছে ছিল কিন্তু অনেক বড় হয়ে যাবে যার জন্য আমি পড়লাম না। দেবজিৎ কমেন্ট করেছো, আচ্ছা হ্যাঁ দেবজিতের কমেন্টটা আমি অবশ্যই পড়ে শেষ করব। রাত অবধি জামা কাপড়, তাও আবার রাস্তার ধারে। একটা কথা বলি, প্রথম হচ্ছে যেই জায়গাটা আমি দেখিয়েছি এটা কোনো রাস্তা না, এটা আমার বাড়ির উঠোন, ঠিক আছে, আমাদের বাড়ি অনেক বড়, এটা বাড়ির উঠোন আর এটা কোনো রাস্তা না। আচ্ছা বলে দিলাম, ঘটনা যখন শুনবে না ঠিক করে কমেন্ট করবে না, যখন কমেন্ট করবে তখন ঘটনাটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনবে, ঠিক আছে? আচ্ছা তারপর বলেছো কি কি দেয় ভাই, কে দেয় ভাই? আচ্ছা রাস্তার ধারে। আচ্ছা ভূতের বিষয়টাও জানো, তাও কিভাবে দাও, আর দিলেও 5টার মধ্যে তুলে নিতে হয় এটাও জানো না, ওই জন্যই তোমাকে বললাম, তুমি আসলে শুনোনি। আমি এখানে বলেছি যে কালকে আমার কাজ করতে অনেক বেলা হয়েছে, আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমি কিন্তু দুপুরে ঘুমাই না। না শুনে কমেন্ট আর করবে না, ঠিক আছে? কমেন্ট করবে যখন আগে শুনে নেবে। আচ্ছা দেবস্মিতা চক্রবর্তী তুমিও কমেন্ট করেছো, বনু নৌমান ভাই আবার পরপর কমেন্ট করেছে, স্বপ্না বাজাল দিদি ভাই, তারপর লাস্টে মঞ্জুষা নন্দী। আচ্ছা দেখে নাও আমাকে সবাই কত 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 রেট হাত দিয়েছো। আজকে আসবো, সবাই খুব ভালো থেকো, ঘটনাটা কেমন লাগলো অবশ্যই বলো। আর আমি যে বললাম দেবজিৎকে, কেউ খারাপভাবে নিও না, কারণ এখানে যখন বারবার করে উল্লেখ করে বলে দিয়েছি তারপরেও এরকম কমেন্ট করার কোনো প্রশ্ন ওঠে না। আর এই জায়গাটা কোনো রাস্তা না ভাই, এটা আমাদের বাড়ি আর বাড়ির উঠোন পুরোটাই, এটা কোনো রাস্তা না। আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, দেখা হবে আগামীকাল, ঠিক আছে? আমাদের আগামীকাল আসছে 3টের সময় ভূত সত্যি, 2টোর সময় আসছে সোনা কথা, আর 10:30 আছে বেঙ্গুলি ব্লগার সোনা। আজকের মতো টাটা, গুড নাইট, চলো, লাভ ইউ অল।